আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালটা কিন্তু শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু নাস্তা করছি আমি অনেক লেট করে। তার কারণ আজকে শরীরটা একদমই ভালো না। তো আজকে সকালের নাস্তাটা বাইরে থেকেই কিনে আনা হয়েছে। নাস্তা বানানোর মতো অবস্থা আমার ছিল না। বাইরের যে পরোটা হয়, সে পরোটাগুলো আবার আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। তো তিনি এইটা সানন্দেই নিয়ে এসেছে বাইরে থেকে, সাথে এনেছে ডাল আর সবজি। আর এদিকে ভাতিজি এসেছে তার নানুকে নিয়ে আমার সাথে দেখা করতে। তো আন্টির সাথে বরাবরই আমার বেশ ভালোই সখ্যতা। আন্টি এসেছে, আন্টি আমার হাতের চা ভীষণ পছন্দ করে। তাই নাস্তাটা ভাবলাম যে খেতে খেতে চাটা হয়ে যাবে, তো নাস্তাটা নিয়ে এসে চাটা বসিয়ে দিয়েছি। তবে আমি বসিয়ে দিয়েছি এই কথাটা বললে কিন্তু একদমই মিথ্যা বলা হবে। ভাতিজি বসিয়ে দিয়েছে আর আমাকে বলছিল যে তোমার এত শরীর খারাপ, তুমি এখনও খাওনি কেন? তো এই তো ভাতিজিকে নিয়েই বসেছি। ও আমার পাশে থাকবে, আর প্রথম খাবারের লোকমাটা আমি ওর মুখে দিব না, সেটা তো হতেই পারে না। ভাতিজি আবার ডিম পোচটা যে একটু নরম থাকে কুসুমটা, এইটা ভীষণ পছন্দ করে। তো সেটাকে মাথায় রেখেই আমি ডিমটা পোচ করেছি, কারণ আমি যখন ডিমটা পোচ করেছি ও তো আমার সামনেই ছিল। তো আমাকে বারবার বলছিল যে আমি তো বাসা থেকে পেট ভরে খেয়েই এসেছি, তুমি নিজে অসুস্থ, আমাকে কেন দিতে হবে নিজে না খেয়ে? তো ভাতিজি আর ফুপু মিলে কথা বললাম খুনসুটি করে, সকালের নাস্তা শেষ করেছি আর এখন চা খাবার পালা। আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড অনেক আগেই নাস্তা করে ফেলেছে, বাকি ছিলাম আমি আর ভাগ্নি। তো ভাগ্নি যেহেতু কোচিংয়ে, ও এসে খাবে। তো আমার তো নাস্তা শেষ হয়ে গিয়েছে, এদিকে চাটাও হয়ে গিয়েছে, সেটা ঢেলে নিচ্ছি। নর্মালি যেটা হয়, আমি ভাতিজি আর ভাগ্নি দুজনকেই খুব একটা বেশি চা কফি এখন আর একদমই দেই না। খুবই লিমিটেড দেই, মানে এমনটা হয় যে মাসে হয়তো বা একবার কিংবা দুইবার এরকম। তো আজকে আবার আমি আর আন্টি গল্প করে করে চা খাবো, ভাতিজি চুপচাপ দেখি বসে আছে। জিজ্ঞেস করলাম যে তুমি কি চা খাবে? বলছে যে ফুপি আমি জানি না। তো বুঝলাম যে সে বলতে পারছে না, কিন্তু তার খাবার ইচ্ছা আছে। তাই আজকে একটু অল্প করেই চা দিয়েছি। আর চায়ের সাথে টোস্টটা খেতে আবার আমার ভাতিজি ভীষণ পছন্দ করে। তো তিনজন মিলে অনেক গল্প করছিলাম। গল্প শেষ করে আন্টি যাবার আগে তার নাতির জিনিসগুলো কিন্তু ঠিকই মনে করে নিয়ে যাচ্ছে। নানি দাদিদের নাতি নাতনির প্রতি অকৃত্রিম ভালোবাসা কাজ করে। দুপুরের রান্নার জন্য চলে এসেছি, যদিও শরীর খুব একটা বেশি ভালো না, কিন্তু বাসায় আমি ছাড়াও তো অন্যান্য সদস্য রয়েছে, তার মধ্যে সরকারি ছুটির দিন হাজব্যান্ডও বাসায়। তো আমি যদি রান্না বান্না না করি, আসলে আমার হাজব্যান্ড কার কাছে যে আবদার করবে, তার তো সেই জায়গাটা নেই। তো কষ্ট করে হলেও তার জন্য আসলে মাঝে মাঝে আমাকে একটু কষ্ট করে রান্না করতেই হয়। তো সে যেহেতু আবার একটু রিচ ফুড খেতে পছন্দ করে, তো তার পছন্দের দিকে খেয়াল রাখতে হয়, ওদিকে ভাগ্নের পছন্দের দিকেও খেয়াল রাখতে হয়। তো মাঝে মাঝে যখন অসুস্থ থাকি, একদমই ইচ্ছে করে না রান্না করতে, তো তখন আমি এটা ভাবি যে আমার হাজব্যান্ডের তো প্রতিদিন অফিসে যেতে হয়, তারও নিশ্চয়ই মাঝে মাঝে শরীরটা খারাপ করে, কিন্তু আমাদের কথা ভেবে তিনি কষ্ট করে হলেও অফিসে যান, সারা মাস কষ্ট করে মাস শেষে বেতনটা পান, আমাদের কথা চিন্তা করেই তো উপার্জন করেন। তো তারও তো কষ্ট হয়। সে তার দায়িত্বটা যদি ঠিকঠাক মতো পালন করে, তবে আমি কেন আমার সংসারের প্রতি, হাজব্যান্ড ভাগ্নি এদের প্রতি দায়িত্বটা ঠিকভাবে পালন করব না? তো এসব যখন ভাবি না, তখন খুব পজিটিভ একটা ভাইব কাজ করে, শরীরে শক্তি আসে, তখন কাজ করার মতো না খুব উৎসাহ পাই। শরীর খারাপ থাকলেও তখন মোটামুটি চালিয়ে নিতে পারি এমন। তো আজকে খুব একটা বেশি যে কষ্ট করেছি সেটাও না, দুপুরের আয়োজনটাও সামান্যই। গরুর গোস্ত রান্না করেছি আর পোলাওটা করেছি মটরশুঁটি দিয়ে। হাজব্যান্ডের যেহেতু ভীষণ পছন্দ, তো তার পছন্দকে খেয়াল রেখেই করেছি। তবে হাজব্যান্ড, শাশুড়ি, ভাগ্নি সবারই কিন্তু পোলাও আর গরুর গোস্তটা ভীষণ পছন্দ। তো রান্না তো ওইদিকে প্রায় শেষের পথে, এদিকে কিছু বাদাম ছিল অবশিষ্ট, সেগুলোই আমি ছিলে নিচ্ছিলাম। এই বাদামগুলো সবগুলো আমি ছিলিনি, কিছুটা ভাগ্নি করেছে, কিছুটা ভাতিজি করেছে।
তো এই মটরশুঁটি বাদাম এগুলো হলে না, ওরা যখন গল্প করে আমি এগুলো ওদের দিয়ে বসিয়ে দিই, যে গল্পের ছলে ছলে এগুলো হয়ে যাবে। রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, পোলাওয়ের ফাইনাল টাচটা এখন দিয়ে নিলাম। এখন বিকেল 5টা। আমার এই পার্সেলটা এসেছিল দুপুর 12টার সময়। আমি জানি এই পার্সেলটার ভেতরে কি ছিল, তবুও আসলে শরীরের অবস্থা এমনটাই খারাপ ছিল যে সংসারের টুকিটাকি করে সব কিছু করে না ম্যানেজ করতে পারিনি। আর মানসিক শারীরিক ওই শক্তিটাও ছিল না যে পার্সেলটা আগ্রহ নিয়ে খুলবো। আমি তো ভেবেছিলাম যে এই গাছগুলো এসেছে পার্সেলের মধ্যে, না জানি গাছগুলোর কি ভয়ঙ্কর খারাপ অবস্থা। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো যে আপুর কাছ থেকে গাছ নিয়েছি আমি তাকে জানাতে পর্যন্ত পারিনি যে কি ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে আমি গিয়েছি। তো অবশেষে যখন আমি পার্সেলটা খুলেছি, গাছগুলোকে মোটামুটি অক্ষতই পেয়েছি আলহামদুলিল্লাহ। তখন মনে হলো যে আমার জীবনে শক্তিটা যেন ফিরে পেয়েছি আমি, এমন একটা অবস্থা। এই অবস্থাটা যদিও গাছপ্রেমী ছাড়া অন্য কারো পক্ষে বোঝাটা আসলে একদমই অসম্ভব। তো যাই হোক, গাছগুলো ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি। আর পরবর্তীতে অবশ্য আমার আপুর সাথে কথা হয়েছে, যার কাছ থেকে আমি গাছ নিয়েছি। তিনি বলছিলেন, আপু আমি প্যাকটা করেই দিয়েছি এমনভাবে যে 2-3 দিনেও গাছ কিছু হবে না। তো আমি বলছিলাম যে আপু আমি এত ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে কি বলবো। তো এই তো রেখেছি জায়গা মতো। আর এই যে দেখতে পাচ্ছেন কলমি শাক হয়েছে। গাছপ্রেমী যেহেতু আমি, একটা না একটা উপায় তো বের করবই। গ্রিলের বাইরে দিক দিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা কলমি শাকের ডাঁটা বুনেছি। আর এদিকে আমি এই বাঁশ গাছটা কিন্তু প্রথমবারের মতো এনেছি, দেখা যাক এটার কি অবস্থা হয়, ভালো থাকে নাকি এটা আবার নষ্ট হয়ে যায়। আর এখন চলে এসেছি তারপর রান্নাঘরে টুকটাক একটা আইটেম রান্না করার জন্য। মূলত রোজা রয়েছে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি, তো তাদের জন্য একটু বুট রান্না করছি। খুব একটা বেশি কিছু করতে পারিনি। হাজব্যান্ড যদিও বলেছিল যে তোমাকে কিছুই করতে হবে না, আমি বাইরে থেকে কিনে নিয়ে আসব। তো আমি তো আগেই বুটটা আসলে ভিজিয়েছিলাম, তো বললাম যেহেতু ভিজিয়ে ফেলেছি এটাকে রান্না করে ফেলি, আর বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসলেই হবে। তো বুটটা আমি করেছি, বাকি যা কিছু ছিল সেগুলো কিনেই নিয়ে এসেছে। তবে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মুড়ি মাখিয়ে খেতে ভীষণ পছন্দ করে, তো মুড়িতে হাত দিয়ে দেখি মুড়ির অবস্থা খুব একটা বেশি ভালো না। তাই ইনফ্রারেডে দস্তার একটা কড়াইয়ের ওপরে 200 দিয়ে রেখেছিলাম, বেশ মুচমুচে হয়েছে। আর আমার এই দস্তার কড়াইটাকে না আমি ডান্সিং কড়াই বলি। আমার 2টা কড়াই আছে, যেটা কিনা ইনফ্রারেডের উপরে বসালে এরকম নাচতে থাকে। তো এইটা আসলে করার মতো তো কিছু নেই, ব্যবহারযোগ্য কড়াই ফেলে তো আর দেয়া যাবে না। ইফতারির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি টেবিলে, মোটামুটি ঘরে যা ছিল সেগুলো দিয়েই। মুড়ি মাখার জন্য বাইরে থেকে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু নিয়ে এসেছে। যদিও বাইরের আলুর চপ আর বেগুনিটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, পেঁয়াজুটা যদিও বা খাওয়া যায়, এই আলুর চপ আর বেগুনিটা আমার একদমই পছন্দ হয় না, কেমন যেন মোটেও আমার কাছে ভালো লাগে না। তবুও তো কিছু করার নেই, মুড়ি মাখিয়ে খেলে খুব একটা যে খারাপ লাগে তা না, কিন্তু শুধু শুধু খেতে একদমই ভালো লাগে না। তো আজান দিলে আমরা ইফতারটা সেরে নিব। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।